আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাস নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার। তিস্তার ন্যায্য হিসাব দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি। মিশরে ভবন ধসে নিহত 10, আহত অন্তত 8। এবং 502 দিন পর গোনের দেখা পেলেন নেইমার। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। সিএনজি চালকদের বিক্ষোভের মুখে মিটার ব্যবহার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তে চালকরা খুশি হলেও অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ন্যায্য ভাড়ার চেয়েও কয়েক গুণ বেশি ভাড়া আদায় করেছে সিএনজি চালকরা, এমনটাই অভিযোগ যাত্রীদের। নীরব মল্লিকের ক্যামেরায় নগরবাসীর ভাবনায় বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন। সিএনজিতে মিটার প্রথা একেবারেই উঠে যাচ্ছে। বিআরটিএ ঘোষণা দিয়েছে যে মিটার ছাড়াই সিএনজিওয়ালারা সিএনজির ভাড়া নির্ধারণ করতে পারবে। এতে করে সিএনজিওয়ালারা উপকৃত হলেও সাধারণ যাত্রীরা ভোগান্তির কথা জানিয়েছে। দর্শক, কোরাস নিউজের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। সিএনজির মিটার প্রথা বন্ধে সাধারণ যাত্রী এবং সিএনজিওয়ালারা কি বলছে, নগরবাসীর ভাবনা আপনাদের জানাবো। চাচা, এই যে মিটার ভাড়া নিয়ে আপনার যে আন্দোলন করলেন, আসলে মিটারে যেতে আপনাদের সমস্যাটা কোথায় ছিল? মিটারে যাওয়ার সমস্যাটা আমাদের আগের হলো মিটার করছে প্রথম ওই 12 টাকা কিলো ওইটি চলতেছে। এরপরে গ্যাসের দাম 3 বার বাড়ছে, কিন্তু মিটার কোনো বাড়াবাড়ি করে নেই। বর্তমানে মামলা দিতেছে আপনার 6,000 টাকার উপরে মামলা দিতেছে এই মিটারের জন্য। কিন্তু আমরা যদি 1500 টাকা নাই, 750 করে জমা, 2 বেলা 1500 টাকা জমা, তা আমরা কিভাবে মিটারে চালাইলে কিভাবে আমরা এই জমা তুলবো? 200-300 টাকার গ্যাস লাগে, কিভাবে আমরা গ্যাসের টাকা দিব? সবকিছুর দাম বাড়তি আছে, আমরা চালাইতে পারতেছি না, আমার চলে না। এরপর আবার মামলা দিতেছে পুলিশে, দলপাকড় করতেছে। তা আমরা কিভাবে চালাবো সেটা বলেন? যদি না মানে আমরা কিভাবে চলবো? আমাদের চলার কোনো ব্যবস্থা নেই। এটার উপরে আমাকে সবকিছু, খাওয়া দাওয়া, ফ্যামিলি সম্পূর্ণ কিছু এটার উপরে আমাকে নির্ভর করে। সাধারণ যাত্রীরা অবশ্যই ভোগান্তিতে পড়বে, কারণ ভাড়া বৃদ্ধি তারা মনে ইচ্ছা মতো এখন ভাড়া চাবে। 100 টাকার ভাড়াতে এখন 300 টাকা যাবে। তাদের মনে ইচ্ছা হলে যাবে, আদারওয়াইজ যাবে না। ভাড়া যদি ধরেন 100 টাকা 200 টাকা পায়, তাহলে তারা যাবে, আদারওয়াইজ তারা থাকবে, যাবে না। তো জনগণের তো অসুবিধা হবেই। বিগত সময় থেকে এরকম হয়ে আসতেছে। মিটার অবশ্যই জরুরি। এখানে ভ্যাট তো কমানো আছে, তো এখানে ওয়েটিং চার্জ মার্জ সব আগের দেওয়া ছিল। তো এখন তো আপডেট করা লাগবে, মিটারটা তো আপডেট না হলে হবে না। সব কিছু পণ্যদ্রব্য বাইরে গেছে না। তো এক্ষেত্রে মিটারটা যদি আপডেট করে, সেক্ষেত্রে মনে করেন যে মিটারে চালানো সম্ভব। একটু তো ভোগান্তি করার কথাই, কারণ আমাদের দেশের যে ড্রাইভাররা, সিএনজি চালকেরা, এরা যেমন আমি নিজেই বলি যে জিনিসটাতে 300 টাকা যাওয়া যায়, তারা 800 টাকা চেয়ে বসে থাকে, এবং হয়তো দেখা যায় যে 500 টাকার নিচে যাওয়া যায়, হয় না এখানে 300 টাকায় পৌঁছা যায়। তবে মিটারটা থাকলে হয়তো সেখানে হয়তো তারা একটা করতো, বাধ্যবাধকতার মতো থাকতো। 12 টাকা কিলো, গ্যাসের দাম বাড়ছে 3 বার, আপনার জমাও বেশি, 1400, 1300, 1200, যে যেমন পারে যখন যার কাছ থেকে নেয়। জমা কমাইতে গেলেই কয় না আমরা জমা কমাবো না, জমা আরো বাড়াবো। তো বাড়ানো, আমরা এইভাবে কিভাবে মিটারে চালাবো? সব জিনিসপাতির দাম বেশি, এখন আমাদের তো পোষানো লাগবে, আমাদের তো চলা লাগবে। আর আপনি মাহাজনরা যদি আমাদের কাছে জুলুম করে, তাহলে আমরা কার কাছ থেকে নেবো? আপনাদের কাছ থেকে নেবো। এই জন্য আমরা ভাই পারি না। সিএনজি সরকার যদি মিটার নির্ধারণ করে দেয়, নির্ধারণ করে দিলে মিটারে চলবো। এরা মিটারে জনগণের তো এরা তো ডাকাতি করে, রাত্রে 2টা 3টা বাজে যখন একটা যাত্রী বিপদে পড়ে যায়, তখন তারা ঠেক দিয়ে টাকা নেয়। 200 টাকার ভাড়া 500 600। আমি সায়দাবাদ আসার সময় কোনো এক সময় বাড্ডা, আমার তো 450 500 টাকা করে ভাড়া চাইতো। আমি ওখানে উয়ে ঘুমাই থাকতাম, আমি আসতাম না। এটা তো ভাড়া নির্ধারণ করে সরকার দিলে তো ওইভাবে চলাই তো ঠিক। এখন এরা তো এইভাবে মানুষের ঠেকায় টাকা, অফিস টাইম মানুষ অফিসে যাইব, তখন 1 টাকার ভাড়া তারা নেয় 14 টাকা, নাহলে তারা যাবে না। পারবে ভাড়া দিয়ে উড়ে টিকিট টানে তারা। এখন সরকার যেভাবে করতেছে ওইভাবে চলাচল করা তাহলে আমার ভালো হইব। সিএনজি চালকরা মূলত তাদের যে সমস্যার কথা, যে অনেক পুরনো মিটারের রেট যেটা ছিল এখন অনেক
সবকিছুর দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তারা মিটারে ভাড়া আসলে চালাতে পারছে না। যার ফলে মিটার প্রথা বন্ধের পর মূলত তাদের কিছু আয় হবে, তাদের সংসার চালাবে। অনুরূপভাবে সাধারণ যাত্রীরা বলছে যে মিটার না চালালে ন্যায্য মূল্যের থেকেও ২ থেকে ৩ গুণ বেশি ভাড়া আদায় করে সিএনজিওয়ালারা। এতে তারা ভোগান্তির শিকার হয়। সবকিছু মিলিয়ে আমাদের আজকের নগরবাসীর ভাবনা এ পর্যন্তই। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, বিএনপিকে অবমূল্যায়ন করবেন না, বিএনপির ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফারুক এ সময় বলেন, এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সকলের উচিত সরকারকে সহযোগিতা করা। বিএনপির অতীতে জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, ভবিষ্যতেও করবে না বলে দাবি করেন জয়নুল আবেদিন ফারুক। জনগণ, ছাত্র জনতার বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের প্রতি আপনি একটু দয়া করে অবহেলা করার প্রচেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। যারা আপনার কানে কানে কথা বলে এই ছাত্র বৈষম্যী জনতার আন্দোলনকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার হীন চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আমরা ক্ষমতায় যেতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছে, নুরুল হুদা, আউয়াল আর রকিবুল হুদার মতো নির্বাচন কমিশন দিয়ে এমন নির্বাচন আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা ক্ষমতায় যেতে চাই আমার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার পর ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দিয়েছে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে, বাকশালকে আজকে প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছে। সেই নেতার সন্তান তারেক রহমান বলেছে, আমি মৃত ব্যক্তির ভোটে এবং দিনের ভোটের পরিবর্তে রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না। আমি ক্ষমতায় যেতে চাই বাংলাদেশের মানুষ 1991 সালে শাহাবুদ্দিনের মতো একজন আনসার, একজন পুলিশ দিয়ে যারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল, সেই নির্বাচনে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন, মানুষের সেবায় জীবন উৎসর্গ করব, তবু কারো কাছে মাথা নত করি না, মাথা নত করব না আল্লাহ ছাড়া। তার প্রমাণ একসাথে বলে 10টি বছর রাস্তায় আন্দোলন করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আজকে তারই সন্তান তারেক রহমানের একই কথা, আমরা নির্বাচনে যাব। তারা বিগত 16 বছর শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত, তারা বিগত 16 বছরে গণতন্ত্রের কথা মুখে আনতে পারে নাই। তারা বিগত 16 বছরে সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলার সাথে সাথে গ্রেপ্তার করেছে, খুন করেছে, আয়নাগরে নিয়ে মাসের পর মাস আটকে রেখে নির্যাতন করেছে। তাদের প্রতি সম্মান করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছি। আপনি এমন একটি নির্বাচন উপহার দেন, সেই নির্বাচনে শেখ হাসিনা মোদির আঁচল তলে বসে স্বীকার করে এই বাংলাদেশ, এই ডক্টর ইউনূস। আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। সোমবার হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশিদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেন। রায়ে হাইকোর্ট বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার বিচার ছিল অবৈধ। যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না।
গেল ১ ডিসেম্বর আলোচিত এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। ঢাকায় বৃহত্তম আবাসিক এলাকা মিরপুরে চলাচলের প্রধান কেন্দ্র মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অসহনীয় যানজট নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মিরপুর ১০ এর কাছাকাছি অবস্থান করছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সহ কয়েকটি বড় ক্রীড়া স্থাপনা। মিরপুর ১০ থেকে ১২ পর্যন্ত তীব্র যানজটে অতিষ্ঠ চালক ও যাত্রীরা। আমাদের নিয়মিত আয়োজনে জনদুর্ভোগে বিস্তারিত। দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নাম। নাগরিক ভাবনায় জনদুর্ভোগ সবসময় লেগেই আছে ঢাকা মিরপুর। ঢাকা মিরপুর ১০, ১১, ১২ সবসময় জ্যামের এক অঞ্চল হিসেবে খ্যাত। ঢাকার রাজধানীতে বিভিন্ন অঞ্চলগুলো জ্যাম নিরসনে কিছুটা হ্রাস পেলেও ঢাকার রাজধানী মিরপুর যেন প্রতিনিয়ত জ্যামের এক অঞ্চল। চলুন সেখানকার কিছুটা খানিকটা দৃশ্যপট এবং সেখানকার চালকদের সাথে আমরা কথা বলি। সকাল ১০টার দিকে থাকে, আবার মনে করেন যে অফিস শুরু হলে সন্ধ্যার দিকে বেশি থাকে। সবসময় জাম থাকে, সবসময় না, ৫টার পর থেকে জাম থাকে, কারণটা কি? অফিস টাইমে জাম থাকে। আসলে রোডের বর্তমান যে অবস্থা আর কি, আর যে পরিমাণ গাড়ি রোডের মধ্যে বাড়ছে, এই অবস্থায় আসলে চলাফেরা করা আসলে ভোগান্তি হয়ে দাঁড়াইছে। শুধু মোটরসাইকেল বা বড় গাড়ির জন্য না, আসলে শহরে যে পরিমাণ রিক্সা, ব্যাটারি চালিত রিক্সাগুলো যে পরিমাণ চলাফেরা করতেছে, আর তারা আসলে লোকালয়ে থাকলে ঠিক ছিল, কিন্তু তারা মেইন রোডে আসার ফলে মেইন রোডের চাপ বেড়ে গেছে। তো যদি এদেরকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আসলে প্রেশার বাড়তেই থাকবে, কমবে না। মিরপুরের জ্যাম নিয়ে আপনার কোনো বক্তব্য? মিরপুর লেগেই থাকে জ্যাম। মিরপুর রোডটা আসলে এত ইম্পর্টেন্ট একটা রোড, আর এটা ধানমন্ডি এবং মোহাম্মদপুর রোডগুলোকে কানেক্ট করছে। তো অন্যান্য এলাকার যে যানবাহনগুলো আছে সবগুলো এসে এই রোডে মিলিত হয়। তো এরকম একটা ইম্পর্টেন্ট রোডকে আসলে যদি সিগন্যালগুলোকে অ্যাটলিস্ট কিছুটা সুস্থভাবে মেনটেন করা যেত, তাহলে হয়তো বা জ্যাম কিছুটা হলেও কমানো যেত। মাঝে থাকে যে সময় অফিস টাইম, ওই সময় জামটা বেশি থাকে। অবশ্যই এটা নেগেটিভলি দেখি, কারণ হচ্ছে গিয়ে আমাদের জ্যামের জন্যই তো ঢাকা শহরটা হয়ে গেছে। হ্যাঁ, যদি ঢাকা শহরে জ্যাম না থাকতো তাহলে তো আমরা একটু শান্তিভাবে বেরোতে পারতাম। এখন তো সেই সুযোগটা নাই। তো এটা শুধু আমাদের জ্যামের প্রভাবটা শুধু আমাদের মাত্র ঢাকা সিটিতে নাই, এটা কিন্তু আমাদের মানসিকভাবেও প্রেশার পড়ে। আমরা একটা জায়গায় যাব সময় নিয়ে, কিন্তু সেই সময়টুকুর জন্য কিন্তু আমরা কভার করতে পারি না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে সারাদিন লেগে যায়। এটা অনেক দিনের পুরনো একটা সমস্যা, এটা কোনোভাবেই মানে হচ্ছে না। বিশেষ করে শ্যামলী থেকে শুরু হয়ে আপনার জমির পর ১, ২, ১০ এই জায়গাটা সবসময়ের জন্য এরকম থাকে। ছাত্র জনতার আন্দোলনে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ উপদেষ্টা এ সময় জানান, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন। এ নিরিখে সনদ ও পরিচয়পত্র পাবে নিহতদের পরিবার। আহতদের ৩ ক্যাটাগরিতে ভাগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন। এ নিরিখে তারা পরিচয়পত্র এবং অন্যান্য সরকারি সুবিধাদি পাবেন। আজীবন চিকিৎসা সুবিধার পাশাপাশি আহতরা ভাতা পাবেন বলেও জানান তিনি। এবার জেলার সংবাদ। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তার পানি ন্যায্য হিসাব ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধা সহ উত্তরের ৫ জেলায় চলছে ৪৮ ঘণ্টার লাগাতার অবস্থান কর্মসূচি। লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার তিস্তা পারে হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। সোমবার সকাল থেকেই তিস্তা বাঁচাও আন্দোলনে টানা ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে যোগ দিতে লাখো মানুষের ঢল নামে সেতুর নিচের সমাবেশস্থলে। মূল সমাবেশ শুরু হয় দুপুর ২টা থেকে। টানা ৪৮ ঘণ্টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এর মাধ্যমে তিস্তাপাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারকে দাবি বাস্তবায়নের চাপ দেওয়া সহ বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিশরের রাজধানী কায়রোতে ভবন ধসে 10 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 8 জন। সোমবার কায়রোর কেরদাসা এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে। মিশরের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানায়, কায়রোর কেরদাসার শ্রমজীবী মানুষের বসবাসস্থলে একটি ভবন ধসে পড়ে। এ ঘটনায় 10 জন নিহত ও 8 জন আহত হন। ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিশরের সরকারি দৈনিক আল আখবার আল ইউমের প্রতিবেদনে বলা হয়, ভবন ধসের পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশির অভিযান শুরু করেছে কায়রোর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর একাধিক দল। জানাবো খেলার খবর। নেইমার অবশেষে তার বহুল প্রতীক্ষিত প্রত্যাবন স্মরণীয় করে তুললেন। রোববার সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে আগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই গোল নেইমারের জন্য স্বস্তির, কারণ সন্তোষে ফিরে আসার পর এটি তার প্রথম গোল, যখন তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছিল। ৩৩ বছর বয়সী নেইমারের পেনাল্টি থেকে পাওয়া গোলের কৃতিত্ব পুরোটাই তার। তিনি আক্রমণ সূচনা করে প্রতিপক্ষের বক্সে ফাউল আদায় করেন। এরপর তার স্বভাবসুলভ থেকে শুরু করা দৌড়ের মাধ্যমে ১৪তম মিনিটে গোল রক্ষককে বোকা বানিয়ে স্কোর লাইন খোলেন। এ গোল পেতে নেইমারকে অপেক্ষা করতে হলো ৫০২ দিন। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল DIEMF এর ১১তম আসর। ২২ ফেব্রুয়ারি ইউল্যাব ক্যাম্পাস ও ২৩ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্সে এই ফেস্টিভ্যাল আয়োজন করা হবে। এবার ২৮টি দেশের ১১৭টি চলচ্চিত্র জমা পড়েছে, যার মধ্যে 4টি প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে ২৭টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। DIEMF ২০২৫-এর জুরি বোর্ড 2টি বিভাগে বিভক্ত। ওপেন ডোর এবং ভার্টিক্যাল ক্যাটাগরির চলচ্চিত্র মূল্যায়ন করবেন বাংলাদেশের খ্যাতনামা পরিচালক তানিম রহমান অংশু। অন্যদিকে হলিউডের স্বনামধন্য পরিচালক ও চিত্রনাট্যকার রিচার্ড গ্রিনউড জুনিয়র 1 মিনিট এবং শর্ট ফিল্ম ক্যাটাগরির বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার। তিস্তার ন্যায্য হিসাব দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি। মিশরে ভবন ধসে নিহত 10, আহত অন্তত 8। এবং ৫০২ দিন পর গোলের দেখা পেলেন নেইমার। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজে পর্দায়, অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আবু তাহের নন। আল্লাহ হাফিজ।